নমস্কার, আমি অরিজিৎ কুমার। তোমাদের সামনে আবার এলাম আর একটু সময় কাটাতে, একটু গল্প করতে। আজকের দিনটা আমার জন্য খুবই একটা খারাপ দিন। মানে 2 ডিসেম্বর, তোমরা সবাই জানো, যারা যারা আমার সাথে রয়েছো এতদিন ধরে, পুরনো যারা রয়েছো তারা অবভিয়াসলি জানো 2 ডিসেম্বরটা কী। আজকের দিনে 2012 সালে আমি আমার বাবাকে চিরকালের মতো হারিয়েছি। তো খুবই একটা অভিশপ্ত দিন। এখনও দিনটা মনে পড়লে সেই মানে 2 ডিসেম্বর যতবার আসে, বছরে তো একবার করে সে আসবেই। তো ওই 2012 সালের স্মৃতিটা আবার মানে মনে পড়ে যায় আর কি। তো আজকে আমি কোনো গান করতে আসিনি, আজকে তোমাদের সামনে কিছু ঘটনা আমি শেয়ার করব, যেগুলো দেখো একটা ভিডিওর মধ্যে করতে গেলে কি হয়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো সব সব ঘটনাগুলোকে একসাথে করে ওরমভাবে করা যায় না, ভিডিওটা এতটাই বড় হয়ে যায়, তখন আপলোড করতে অসুবিধা হয়ে যায়, ফেসবুক থেকে আটকে দিতে পারে। আর তার সাথে যদি গান থাকে তাহলে তো হয়েই গেল, মানে গান তো আটকেই দেয়। আবার একটা সিস্টেম করেছে যে এখন আবার লিরিক্স মানে মিউজিক ছাড়া গান গাইলেও সেটা মাঝে মাঝে আটকে দিচ্ছে। তো জানি না আমি কতদিন গান করতে পারবো এখানে। তো আজকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে। তো সেখানে একজন অ্যাস্ট্রোলজার প্ল্যানচেট নিয়ে কথা বলছিল। দেখো, আমাদের জীবনে আমরা অনেক কিছু ফেস করি, আমরা যেহেতু শহরে থাকি, আমরা অনেক কিছু মানি, অনেক কিছু মানি না, আমরা তোরপে উড়িয়ে দিই, আমরা ওটাকে মনে করি ধর ও সব হয় না, ও সব থাকে না। তো তোমাদের সাথে আমার তো অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তার মধ্যে কিছু কিছু ভিডিও আমি আগে দিয়েছি, যেরকম আমার বাবা মারা যাবার পর আমি কিছু কিছু জিনিস ফিল করেছিলাম। ঠিক আছে, আজকে যেগুলো বলবো সেগুলো শুনলেও তোমরা মানে মানে একটু অবাক হবে আর কি। কিছুটা ভয়, কিছুটা তোমার একটা কি বলবো, একটা আতঙ্ক যে হ্যাঁ মারা গেলে কি হয়, মানে তার কোনো অস্তিত্ব থাকে কি না। তো আমি সেই নিয়ে কিছু ঘটনা বলবো। এই ভিডিওটা আমি করতাম না, আমি এই 2-3 দিন আগে ইউটিউবে একজন অ্যাস্ট্রোলজারের একজন ভিডিও দেখছিলাম। সে প্ল্যানচেট নিয়ে বলছে প্ল্যানচেট কিভাবে করতে হয়, কাগজটার মধ্যে কি কি লিখতে হয়, ওখানে এ থেকে জেড অবধি তোমার অ্যালফাবেটসগুলো লিখতে হয়, তারপরে 1 থেকে 0 অবধি 1 2 3 4 করে 9 0 এরমভাবে পরপর পরপর তোমার ওই ডিজিটসগুলো লিখতে হয়। একদিকে ইয়েস থাকবে, একদিকে নো থাকবে। তো ওই সেট আপটাও দেখালো, দেখানোর পর আমি দেখলাম আর কি। তো প্ল্যানচেট কোনো দিন আমি করিনি, ঠিক আছে, প্ল্যানচেট আমি কোনো দিন করিনি, কিন্তু কিভাবে হয়, ঠিক আছে, কিভাবে হয় সেই গল্প আমি প্রচুর শুনেছি। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমি বলবো, উনি যেটা বলছেন ওনার ভিডিওতে, প্রথমে প্ল্যানচেটটা শেখালেন, শেখানোর পর বলছেন একটা মিডিয়াম রাখতে হয়, মিনিমাম 3 থেকে 4 জন মিলে প্ল্যানচেট করতে হয়। 3 থেকে 4 জনের মধ্যে কেউ একটা মিডিয়াম হতে পারে যার হার্ট খুব মানে ইয়ে আছে। তবে মিডিয়াম যে হয় তার হার্ট বেশি স্ট্রং হলে মুশকিল, তার কারণ হচ্ছে হার্ট দুর্বল হলে কিন্তু তার মধ্যে আত্মা আসবে। হার্ট যদি দুর্বল হয় তবে কিন্তু আত্মাটা আসবে। হার্ট যদি খুব স্ট্রং হয়, যদি খুব মানে এরম মানে খুব রাশভারী লোক যদি হয় না, তাকে কিন্তু আত্মা অ্যাটাক করে না, চট করে ঢুকতে চায় না তার শরীরে। আর রাশ যদি হালকা হয় তাহলে কিন্তু চট করে ঢুকে যায়, আর তার মাধ্যমেই কিন্তু লেখা ফেকা যা আছে, ইয়েস কি নো, এই জিনিসগুলো কিন্তু আত্মা করে। যা যা প্রশ্ন করবে সেই সেই উত্তর আত্মা দেয়। এবার তার জায়গায় অন্য কোনো আত্মা আসে কি না, আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। মানে আত্মার প্রেজেন্স থাকে কি না, সেটা কতটা সত্য। আমি যেগুলো দেখেছি, আমি আমি যেগুলো ফিল করেছি, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে 2 ডিসেম্বর, ভালো লাগছিল না, মানে আজকের দিনটা এতটাই আমার খারাপ যায়, আমি কিছু করি না আজকের দিনটা, জাস্ট মানে ঘরের মধ্যেই থাকি, ওই সব স্মৃতি মনে পড়ে আর কি। আজকে আমার এই দিনটা 2 ডিসেম্বরটা আমার খুব মানে একটা কার্সড ডে আমার লাইফে, যতদিন বেঁচে থাকবো এটা কার্সড হয়ে থাকবে। এরপরে লাস্টের দিকে ওই ভিডিওটাতে, যেটার জন্য আমি কেন ভিডিওটা যে করছি, আমি লাস্টের দিকে ওই অ্যাস্ট্রোলজার বলছে এইগুলো নাকি পুরো ফেক। এই প্ল্যানচেট জিনিসটাই নাকি একটা একটা হরার গেম টাইপের বলতে পারো, একটা টাইম পাস বলতে পারো, একটা আতঙ্ক সৃষ্টি করা বলতে পারো। তো এইগুলো নাকি টোটালি ফেক, এইগুলো নাকি হয় না। কেন হয় না বলছে, দেখো কথাই বলছি, ধরো একটা ছিপি, একটা বোতলের ছিপি হয় না, বোতলের ছিপি তোমরা মনে করো মিডিয়াম করলে, সেটাকে ওই যে বোর্ডটার উপরে প্ল্যানচেট হয় আর কি, তার মধ্যেখানে মনে করো ছিপিটাকে রাখলে। এবার যারা যারা প্ল্যানচেটটা করছে তারা তারা সবাই একটা আঙুল দিয়ে ওই ছিপিটার ওপর রাখলে, ছিপিটা ধরে রাখলে। এইবার দেখা যাবে যে আত্মা এসছে কি না, সেই ছিপিটায় হয়তো এটা নড়বে, হালকা করে নড়লো বা কিছু,
বোঝা যাবে যে তার প্রেজেন্স, মানে সে এসছে। এবার উনি যেটা বলতে চাইছেন, এগুলো হয় না, আত্মা আসে না, আত্মা যদি হতো এই হতো ওই হতো সেই হতো, অনেক কিছু উনি বোঝালেন। ছিপিটা যে নড়ছে সেটা হয়তো এই চারজনের মধ্যে কারোর একটা আঙুল হয়তো নড়ে গেল, সেই কারণে নড়ছে, হতেও পারে। হতেও পারে হয়তো সেই সময় আত্মা এলো না, সেই সময় হয়তো সত্যিকারেরই একটা ফিজিক্যাল মুভমেন্ট হয়েছে আঙুলে। একভাবে তো দেখবে দেখবে এক জায়গায় যদি একভাবে তোমরা যদি কিছু রেখে দাও, সেটা কিছুক্ষণ পরে নড়বে, এটা এটা স্বাভাবিক। তো এরকমভাবে স্ট্যান্ড স্টিল তো থাকে না, সেটা নড়বে, সেটা একটা মুভমেন্ট হবে। তো সেই ছিপির ওপরে যদি আঙুল রাখা থাকে, তো এই ছিপিটা নড়বে, যেটাতে মনে হচ্ছে যেন আত্মা এসছে, কিন্তু অবভিয়াসলি ওটা আত্মা নয়। ওই চারজনের মধ্যে কি তিনজনের যারা রয়েছে ওই প্ল্যানচেটটা করছে, তাদের আঙুলের কোনো একটা মুভমেন্টে হয়তো ছিপিটা নড়েছে। তো তার পয়েন্ট অফ ভিউটা ঠিক আছে, কিন্তু উনি যেটা বলছেন, আজকে সায়েন্সও কিন্তু এখানে এই আনসারটা দিতে পারে না যে ওয়েদার স্পিরিটস আর অ্যাভেলেবল অর নট, মানে স্পিরিটস এক্সিস্ট অর নট, মানে তোমার আত্মা আদৌ এক্সিস্ট করে কি না, সেখানে কিন্তু একটা বিশাল কোয়েশ্চেন মার্ক। কারণ সায়েন্সের কাছে প্রুফ নেই, কিন্তু সায়েন্স কিন্তু পুরোপুরিভাবে অস্বীকারও করতে পারে না, ঠিক আছে? তো এবার আমি তোমাদের বলছি ঘটনাগুলো। দেখো, মানুষ মারা যাবার পর আমি ওই ভিডিওটা দেখেছি, দেখে আমি ওখানে অনেকগুলো কমেন্টস দেখলাম। সেই কমেন্টসগুলো টোটালি মানে ওনাকে এটাই বোঝানোর বলছে আর কি, আপনি পুরোপুরি ওরমভাবে ডিনাই করতে পারেন না যে আত্মা হয় না বা প্ল্যানচেটে কোনো আত্মা আসে না। আত্মা আসে, অনেকের অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো অনেক টেয়ার করেছে দেখলাম ওখানে। তো একজন আবার লিখেছে অ্যাস্ট্রোলজাররা এত কিছু বোঝে না, অ্যাস্ট্রোলজাররা প্ল্যানচেটের কি বোঝে, তো এরকম সব লিখেছে। এবার একটা একটা করে ঘটনা বলছি, শোনো। ঘটনাগুলো খুবই ছোট ছোট, আর সবথেকে বড় কথা হচ্ছে ঘটনাগুলো, আমি পরিষ্কার কথা বলছি, আমি কিন্তু এইরমভাবে মানে এই চোখের সামনে যেরকম তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমাদের মধ্যে কাউকে কাউকে আমিও দেখেছি, ফিজিক্যাল যে দৃষ্টি থেকে আমি দেখছি, সেরকমভাবে কিন্তু আত্মা আমি দেখিনি, ঠিক আছে? মানে সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, একটা ছায়া বা কিছু একটা এরকম ধরনের কিছু একটা দেখিনি, কিন্তু আমি মারাত্মকভাবে ফিল করেছি অনেক কিছু, সেইগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথম হয় 2005 সালে, আমার 5 মামা, ঠিক আছে, 5 মামার মধ্যে মেজো মামা মারা যায়। মেজো মামা অনেক দিন ধরে ভুগছিলেন, মেজো মামা মারা যায়। আমার মামার বাড়ি হচ্ছে রাজারহাটের ওদিকে। তো মেজো মামা মারা যায়। কীরকম ধরনের ঘটনা দেখো, 2005, তখন আমাদের বাড়িতে ঢালাইয়ের কাজ ফাজ হবে, সেই নিয়ে আর কি কথাবার্তা চলছে, মিস্ত্রির সাথে কথা চলছে চলছে। তখন আমি আরও মানে অনেকটাই মানে 20 বছর আগেকার কথা বলছি, তো তখন অনেকটাই ছোট। এবার মামা মারা গেছে, অবভিয়াসলি একটু যাওয়া দরকার, শেষ দেখাটা তো দেখতে হবে। মামা যখন অসুস্থ ছিল তখন একবার গেছিলাম। তা তারপরে বাবা বললো, বাবা তখন চাকরি করছে আর কি হাউজিং বোর্ডে। বাবা বললো চল মানে দেখে আসি, বিকেল বিকেল থাকতে যাই, আবার রাত হওয়ার আগে চলে আসবো, কারণ ওদের ওখানে আবার তাড়াতাড়ি করে সব মেটাতে হয়, একটু মানে ভিতর দিকে তো একটু তাড়াতাড়ি করে মেটাতে হয়। এটা রাজারহাট হচ্ছে কৈখালি, ওই 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 সব সাইডের দিকে আর কি। তা তোমার মামাকে দেখতে যাব, বাবা চলে এলো অফিস থেকে, মাও রেডি। এখান থেকে বেরিয়ে মাসিকে তুললাম বিডেন স্ট্রিট থেকে, মাসি আমাদের সাথে গিয়েছিল। এত কিছু করতে করতে সন্ধে হয়ে গেছে, তো গেলাম, গিয়ে শেষ দর্শন আর কি করলাম আর কি। সেই মামা মারা গেছে 2005-এ, যে সময় মারা গেছে তার 1 মাসও হয়নি, বোধহয় ওই 3 সপ্তাহ 3.5 সপ্তাহ হবে, তার আগে আমাদের বাড়িতে একবার ঘুরে গেছিল। মামা কিন্তু অনেকদিন ধরে ভুগছিল, মানে প্রায় বিছনার সাথেই আর কি, বেডের মধ্যেই থাকতো আর কি, বেড রেস্টেই থাকতো। তা সে হঠাৎ করে একদিন এলো, বাবার সাথে দেখা করলো, ছুটির দিন দেখেই এসেছিলো। বাবা বললো, বাহ তোকে বেশ মানে ভালো লাগছে আজকে দেখে, তুই বেশ মানে ফিটফাট হয়ে এসছিস আর খুব সুন্দর লাগছে, আর মানে অদ্ভুত ধরনের একটা গ্লো, অদ্ভুত ধরনের একটা গ্ল্যামার যেন মামার শরীর থেকে বেরোচ্ছে। তো সেরকম একটা ইয়েতে ও এসছে। বাবা বলছে এখন শরীর কিরাম, তো মামা বলছে এখন আগের থেকে একটু ভালো আছি, ডাক্তার তো রেস্টেই থাকতে বলেছে, খুব একটা ঘোরাঘুরি করতে বারণ করেছে, এই তোমাদের বাড়িতেই এলাম, আবার এখান থেকেই চলে যাব। তা বেশিক্ষণ ছিল না, 15-20 মিনিট থেকে মামা সেদিনকে চলে যায় বাড়িতে। তারপরে এই 3 সপ্তাহ যেতে না যেতে মামার এরকম এই এই ডেথ নিউজটা আসে। এইবার মামাকে আমরা দেখতে গেলাম, ঠিক ঢুকেছি বাড়িতে, মামার বাড়িতে ঢুকেছি মামাকে দেখবো বলে। মামাকে খাটেতেই রাখা ছিল আর কি, মারা গেছে, চাদর দিয়ে মোড়া ছিল আর কি, সরি। এবার ঠিক যে সময় ঢুকেছি মামাকে দেখবো বলে, লোডশেডিং হয়ে গেল ওখানে, পুরো ঘুটঘুটি অন্ধকার। আমি বললাম না বাড়িটা একটু ভিতর দিকে, চারদিকে গাছরা আছে, নানা রকম মানে নানা রকম পাখি ডাকে, এ ডাকে, হ্যাঁ, কখনো কখনো শিয়ালও হয়তো ডাকে।
খুব ভিতর দিকে যে হলে যেরকম হয় আর কি, বা লোডশেডিং হয়ে গেছে, ভিতরটা কিরম একটু মানে ভয় ভয় তো অবভিয়াসলি করবে, কারণ মামা খুব কাছের, তো সেখানে এরকম মামা ডেড বডিটা পড়ে আছে, আরও আনুষঙ্গিক কয়েকজন লোক রয়েছে, বাবা রয়েছে, এবার ওই ঘরেতেই আমরা রয়েছি, আর সেখানেই ইয়েটা লোডশেডিং হয়ে গেছে, আর খালি উল্টো পাল্টা চিন্তা আসছে যদি মামা উঠে বসে। তো এই চিন্তাগুলো তো দেখো সবার মধ্যেই হয়, একটা ভয়, একটা এই জিনিসগুলো থাকে সবার মধ্যেই থাকে। তো মামা যদি উঠে বসে, আবার যদি বলে কি রে কেমন আছিস তোরা, কখন এলি, কী করছিস, এরকম যদি বলে বলে বসে, ওখানে মামার মুখের দিকে তাকিয়ে আছি আর এইসব চিন্তাগুলো করছি। তো যাই হোক, 1-1.5 ঘন্টার মধ্যে কারেন্ট এলো না। তারপর তো মানে আশেপাশে যারা ছিল টিল মামাকে নিয়ে যাওয়া হবে দাহ করার জন্য। তা দাহ আমরা ঘাট অবধি গেছিলাম, ঘাট অবধি যাওয়ার পর তারপর অনেকটা রাত্রির হয়ে যাবে বলে ফেরার জন্য তো কোনো ইয়ে পাবো না, গাড়ি পাবো না। তো ফিরতে এমনিও খুব অসুবিধা হয়েছিল, মানে ওখান থেকে অটো পাওয়া খুব টাফ, মানে ওখান থেকে অটো এসে আর কি তারপর তারপর স্ট্যান্ডে আসতে হয়, ওখান থেকে ট্যাক্সি পাবে কি বাস পাবে, যাই হোক। তো এবার মামাকে ওরা দাহ করতে নিয়ে চলে গেল, ভিতর দিকে ওরা কাঠেতে পুড়িয়েছিল। এবার এই যে ঘরটায় বসে আমি তোমাদের সাথে গল্প করছি, এইখানে যেখানে আমি বসে গল্পটা করছি, এখানে কম্পিউটার আছে আমার, এই জায়গাটায় ওই 2005 সালে আমাদের ফ্রিজটা রাখা থাকতো। তার কারণ হচ্ছে তখন আমাদের রান্নাঘরটা রিপেয়ারিং হয়নি, তখন আমাদের রান্নাঘরটা মানে খুব ছোটোখাটো একটা রান্নাঘর ছিল, ওখানে ফ্রিজটা রাখার জায়গা ছিল না। 2003-এ আমরা প্রথম ফ্রিজ কিনি, সেই ফ্রিজটা কিন্তু এই ঘরে রাখা ছিল, এই জাস্ট এই যেখানে কম্পিউটারটা আছে, যেখানে বসে তোমাদের সাথে গল্প করছি, সেইখানেই কিন্তু ফ্রিজটা রাখা ছিল। আর ফ্রিজের পাশে দরজা আছে, দরজা দিয়ে ঢোকা হয়। এইবার আমরা তো ওখান থেকে চলে এসেছি, ওই মামার দাহ করতে নিয়ে চলে গেল, আমরা ঘাট অব্দি গেলাম, যাওয়ার পর আমরা ওখান থেকে ব্যাক করে চলে এলাম। অটোদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল অটোর জন্য, তারপর স্ট্যান্ডে এসে ট্যাক্সির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, প্রায় আমাদের 45 মিনিট শুধু এই দাঁড়াতেই কেটে গেছে। তা আমরা ফিরে এসেছি, খাওয়া দাওয়া করেছি, এবার শুয়েছি, ঠিক আছে, শুয়েছি। বাবা বলল আমাদের এমনিতে খাটটা খুব বড়, মানে এখন যে খাটটা আছে এই ঘরে, সেই খাটটা ভীষণ বড়, এই খাটটা এই ঘরে ছিল না, পাশের ঘরে ছিল। এখন যে খাটটা আছে আমাদের, বিছনাটা যেটা আছে, এই খাটটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠাকমার ঘরে, আমার পাশের ঘরটা হচ্ছে ঠাকমার ঘরের খাট, সেই আগেকার দিনে সেই কলকা করা যে খাটগুলো হতো না, সেই ধরনের খাট, মানে খুব দামি খাট আর কি। এই খাটটা তখন সদ্য এখানে আনা হয়েছে, ওই ঘরটা তখন রিপেয়ার হয়েছে, পাশের ঘরটা রিপেয়ার হয়েছে, এই ঘরেতে ওই ঘরের খাটটা এই ঘরে আনা হয়েছে, আর এই ঘরের খাটটা ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। তা ওই ঘরে বাবা শুতো, ঠাকমা মারা যাবার পরে ওই 6-7 মাস পর থেকে বাবা ওই ঘরে শুতে শুরু করে। সেদিনকে কি হয়, সেদিনকে যেহেতু সদ্য মামা মারা গেছে, সেই কারণে বাবা বলল আমি ওখানে একা শোবো না। দেখো একটা ভয় সবারই লাগে, আমি ওখানে একা শোবো না, আমি তোদের সাথে এখানেই শোবো। তা ভালোই হলো, আমি মধ্যিখানে, আমি বরাবরই মানে কোনো জায়গায় গেলে বন্ধু বান্ধব যদি থাকে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কি হয়, আমি মধ্যিখানটাই চুজ করি, আমার মধ্যে খুব সাহস, কিন্তু শোয়ার সময় মধ্যিখানেই শুই। আমি সবসময় মনে করি রাত্রিবেলা ভূত আসবে। তো যাই হোক, বাবা বললো আমি এই ঘরে শোবো, বাবা একদিকে মা একদিকে, আমি মধ্যিখানে। ঠিক রাত 2টো থেকে 2:30, ভালো করে শোনো, 2টো থেকে 2:30, আমি কিন্তু একদম কোনো বানিয়ে কথা বলছি না, যা ঘটেছে যা অনুভব করেছি সেইগুলো কিন্তু বলছি। মামা মারা যাওয়ার দিন ওরা দাহ করতে চলে গেল, আমরা ফিরে এলাম, তারপরে এখানে শুয়েছি রাত্রিবেলা, ওই দিনেই মানে ওই দিনকেই রাত্রিবেলার কথা বলছি, শুয়েছি আমি মধ্যিখানে। হঠাৎ দেখছি রাত্রি তখন 2টো-2:30 ওরকমই হবে, কারণ আমি উঠেছিলাম 2টো-2:30, ঘুমটা ভেঙে গেল, আমারও ঘুম ভেঙে গেল, মাও দেখি এরমভাবে বসে আছে, আর বাবারও ঘুমটা ভেঙে গেছে। কি হচ্ছে, ওই যে ফ্রিজ আর দরজার মধ্যিখানে, দরজার এই পিছন দিকটায় আর ফ্রিজের গায়েতে কে যেন দামাদ্দাম করে লাথি মারছে। আমি পুরোপুরি একদম সত্য কথা বলছি, ঠিক কেরাম যেন তো লাথিটা, এটা কিন্তু মানুষের লাথি নয়, কোনো বেড়ালের পা খুব সফট হয়, তো বেড়াল যদি 2টো পায়েতে দাম দাম করে লাথি মারে না, ঠিক সেটা কনস্ট্যান্ট ওরা পাওয়া যাচ্ছে দরজায় আর ফ্রিজটা এখানে রাখা, দরজাটা ওইখানে রাখা। তা আমার তখন ঘুমটা ভেঙে গেছে, বেরোতেও পারছি না, মানে ওই সাহসটা আসছে না, সেদিনকে সদ্য মামা মারা গেছে, সমান এরকম হয়ে যাচ্ছে, তারপর হতে থেমে গেল। তখন বাবা বললো দাঁড়া আমি উঠে দেখি, মা বলছে না উঠো না, কি আবার কি হচ্ছে, কি ভয় লাগছে, উঠো না। তাই বললাম ঠিক আছে তাহলে আমি উঠি। এবার আমি উঠতে যাব, উঠে আর কি ওই বিছনা থেকে নামতে যাব, আবার এরকম ধুম
ওরম আওয়াজ, যেদিনকে মামা মারা যায় এরকম আওয়াজ। আবার আমি খাটে উঠে পড়লাম, ভয় লাগছে এরকম। এবার আমাদের যে ছেলেটা তাপস, তাপস তখন 2003-এ একদম মানে সদ্য একদম নতুন, ও অন্য একটা ঘরে শুয়ে আছে, সেটা এদিকে না, সেটা একদম ছাদের ওদিকে, ওই ঘরটায় ও শুয়ে, ও ওই ঘরটায় শোয়। তা এবার কী করবো, উঠতে পারছি না। তারপর এই করতে 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 5 মিনিট কি 7 মিনিট এরম হলো, তারপর আওয়াজটা একদম থেমে গেল। তখন আমি উঠলাম, সাহস করে উঠলাম, উঠে খাটের পাশটায় আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, যে এগোবো না এগোবো না, আর চারদিকটা অন্ধকার। বাবা তখন বলছে চল আমিও তোর সাথে উঠছি, তুই আগে আলোটা জ্বাল। আমাদের আলোটা আবার এদিকে, মানে খাটের পাশে কোনো সুইচ নেই, খাটের পাশে যদি একটা সুইচ থাকতো তাহলে সঙ্গে সঙ্গে আলোটা জ্বালতাম। এবার খাট থেকে নেমে এই সুইচটা এখানে আছে, সুইচ জ্বাললাম, দরজাটা আস্তে করে খুললাম, দেখলাম কিচ্ছু নেই, কিছু নেই, কোথাও কিছু নেই। কিছু কিছু জিনিস আছে জানো তো, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার মানে তুমি কিছুভাবে এক্সপ্লেন করতে পারবে না, তুমি ব্যাখ্যা করতে পারবে না ওটা কি হলো, কিসের আওয়াজ ছিল, কেন হলো, কে এলো। কোনো বেড়াল, আমরা ভাবলাম হয়তো বেড়াল করেছে, এবার বেড়াল যদি করবে তাহলে ফ্রিজে আওয়াজটা হচ্ছিল কেন। তো যাই হোক, ফ্রিজের মধ্যে কোনো চোট কিছু আমি দেখিনি, আওয়াজ হলো কিন্তু কোনো যে দাগ থাকা বা ইয়ে থাকা কিছু দেখিনি। দরজা খুললাম, বাইরে কেউ ছিল না, আমরা বাথরুম করলাম, টাইমটা দেখলাম ওই 2:30 কি 2:45 হবে। এইটা একটা ঘটনা। এইটা হচ্ছে মারা যাবার একদম সেই দিনকে। এইবার শোনো, এগুলো কিন্তু মানে ইলাবোরেট করতে পারবো না, এগুলো কিন্তু তারপর আর কিছু হয়নি, মানে ওই ওই যে ঘটনাটা ঘটলো, আওয়াজটা পেলাম ওইখানে কিন্তু শেষ। তারপরে কিন্তু তারপরের দিনও কিন্তু কোনো আওয়াজ পাইনি। মোটামুটি 1-1.5 সপ্তাহ বাবা আমাদের সাথেই শুয়েছিলেন আর কি, আমরা 3 জনে মিলে এখানে শুয়েছিলাম। ওই ইয়েটা থাকে আর কি, একটা মানে আফটার এফেক্টস থাকে। তো এরপর আসছি আমার খুবই কাছের মানুষ, আমার ঠাকমা। কাছের মানুষ আমার 3জন, আগেও তোমাদের বলেছি যে বাবা মা আর ঠাকমা, মানে বাবার মা, মানে চোখের মণি ছিলাম। আম্মা মারা যায় তারও আগে, আম্মা মারা যায় 2003-এ, মামা তো মারা গেছে 2005-এ, আম্মা মারা যায় 2003-এ ডিসেম্বর মাসে। বাবাও ডিসেম্বর, আম্মাও ডিসেম্বর। আম্মা মারা যায় 12ই ডিসেম্বর আর বাবা 2nd ডিসেম্বর। আম্মা যখন মারা যায় তখন তোমার ওটাও শীতকাল, মারাত্মক ঠান্ডা তখন। আম্মা যখন মারা যায় তখন ওই আম্মাও প্রচুর ভুগেছিল, আম্মাও অনেক দিন ধরে বিছনায় ছিল, মধ্যিখানে এই দরজাটা ছিল না, তখন একটা দেয়াল ছিল আর কি। আম্মাও প্রচুর ভুগেছে, মানে লাস্টের দিকে ওই কি বলবো, মানে আম্মা নিজেই তখন আর বাঁচার ইচ্ছে ছিল না, মানে এতটাই ভুগছে আর কি, কোমরের হাড়ফাড়গুলো ভেঙে টেঙে গেছিলো, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, বয়স হলে যা হয়, কলতলায় পড়ে টড়ে গিয়ে যা হয় এটা। এবার এই ঘটনাটা বলার আগে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, ধরো তোমরা যেখানে বসবাস করো, যেখানে তোমরা মানে রাত্রিবেলা এসে শুচ্ছ, খাওয়া দাওয়া করছো, যেটা তোমাদের বাড়ি, যেখানে তোমরা থাকো, মানে ম্যাক্সিমাম সময়টা যে যে জায়গাটা কাটাও, সেই জায়গাটাতে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, স্পেশালি সেই ঘরগুলোতে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে না একটা খুব সুন্দর না একটা মানে বোঝাপড়া হয়ে যায়, একটা মানে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কেন বলছি, ধরো এই ঘরটার মধ্যে কথাই বলছি, পিছনে একটা আলমারি আছে, ঠিক আছে, এই খাট আছে, চেয়ার আছে, যাই 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 থাকবে, তোমাদের ঘরে তো আলমারি থাকবে, থাকবে। এবার তোমার ঘরের আলমারিটার খুলতে গেলে যদি একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা কী আওয়াজ সেটা কিন্তু তোমাদের এই ব্রেনের মধ্যে কিন্তু স্টোর করা আছে। অন্ধকারে যদি তোমাদের ওই আলমারিটাকেও খোলে, তোমরা কিন্তু চট করে বুঝতে পারবে সেটা হচ্ছে তোমার ঘরের আলমারিটাই খুলছে। তোমরা যদি ঘরের বাইরেও থাকো, দেখবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে একটা আওয়াজ হয়, দরজার একটা আলাদা আওয়াজ হয়, প্রত্যেকটা ঘরের দরজার কিন্তু এক আওয়াজ হয় না। কোনো কোনো ঘরের দরজায় দেখবে খুলতে গেলে একটা আওয়াজ হয়, ঠিক আছে, কোনো কোনো ঘরের আলমারি খুলতে গেলে একটা আওয়াজ হয়, আলমারিটা বন্ধ করতে গেলে একটা আওয়াজ হয়। ধরো আলমারিটা একটু জোরে কেউ বন্ধ করলো, ওই যে আওয়াজটা, ওই আওয়াজটা কিন্তু অন্য ঘরের আলমারির সাথে কিন্তু মিলবে না। কি বলছি বুঝতে পারছো তো, মানে এইটা অ্যাকোয়েন্টেন্স হয়ে যায়, মানে আমরা ফ্যামিলিয়ার হয়ে যাই। ওই ওই আওয়াজটা, এটা তো ঠাকমার ঘরের আওয়াজ, ঠাকমার ঘরের আলমারির আওয়াজ। ও ওই আওয়াজটা, ওটা তো সিঁড়ির দরজার আওয়াজ। তো এইগুলো আমরা কিন্তু শুনে 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 আমাদের কিন্তু কানেতে পৌঁছে যায়। তো আমাদের আমাদের আলাদা করে আর কিছু বলতে হয় না যে এটা কোথাকার আওয়াজ, মানে আমরা আমরা বুঝে যাই যে আওয়াজটা কোথাকার। তো ঠাকমা যখন মারা যায়, ঠাকমাই বললাম 2003-এ মারা যায়, তখন ঠাকমার প্রচণ্ড এই বাড়িটা প্রিয় ছিল, ঠিক আছে। আম্মা যখন, আমি আম্মা বলতাম, আম্মা যখন মানে আর কি শেষ বয়সে আর কি বিছনায় শোয়া, তখন আম্মার না এই দুটো চোখের কোণ দিয়ে খুব জল বেরোতো, খুব জল বেরোতো, মানে
বুঝতেই পারতাম একটা মায়া যে ছেড়ে চলে যাবে, কারণ যে যে চলে যায় সে কিন্তু বুঝতে পারে যে তার সময় হয়ে গেছে, এবার সে চলে যাবে। তো ঠিক সেই সময় আমি দেখতাম এইখান দিয়ে চোখ দিয়ে না জল বেরোতো। তা আমি খুব গল্প করতাম, আমি তো আম্মাকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি গিয়ে গিয়ে গল্প করতাম, মানে নাতিদের মধ্যে আমি হচ্ছি বেস্ট, ঠিক আছে, আম্মার চোখের মণি। আর বাবাও বলতো যখনই সময় পাবে, পড়াশোনা হয়ে যাবে, স্কুল লাইফ থেকেই আমি আম্মার সাথে খুব মানে ইয়ে করা, গল্প টল্প করা, এ করা, খেলাধুলো করা করতাম। তা আম্মা এমনিতে খুব রিজার্ভ ছিল, কিন্তু আমাকে প্রচণ্ড সময় দিত। আমার গায়ে কেউ যদি হাত দিত, আম্মা তাকে একদম ছেড়ে কথা বলতো না, একদম রুখে দাঁড়াতো। বলেছি তোমাদের এই ঘটনা বলেছি। এবার আম্মা মারা গেছে, 12ই ডিসেম্বর আম্মা মারা গেছে। এবার আমি, আমার বাবা তো চাকরি করছে, তারপর দোকান ছিল, আমাদের ব্যবসা ব্যবসা রয়েছে রয়েছে, মাও থাকতো ব্যবসাতে। আমি থাকতাম এই ফ্লোরটাতে, এই গোটা ফ্লোরটাতে, এই সেকেন্ড ফ্লোরটাতে আমি একা। আম্মার সাথে থাকতাম, আম্মা মারা যেতে আমি টোটালি একা। এবার বাবা মা ওরা তো রাত্রিবেলা আসবে কারবার করে, ইয়ে করে, আমি একাই পড়াশুনো করছি, একাই ছাদে ঘুরছি। এবার আম্মা যখন মারা গেছে তখন একেবারে গাটা ছমছম করে, কারণ কাছের মানুষ চলে গেছে। একটা ভালোবাসার মানুষ চলে গেলে তখন দেখবে গাটা একটু ছমছম করে, খালি মনে পড়ে সেই স্মৃতিগুলো। আর একদম সদ্য সদ্য মারা গেছে। এবার হয়েছে কি, একদিন মারা গেছে, এবার আমাদের তো অনেক কিছু কাজ ফাজ বাকি আছে না, যে শ্রাদ্ধের কাজের জন্য সব জিনিসপত্র জোগাড় করা, বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করা। আর আম্মাকে অনেকেই চিনতো, অনেকেই ভালোবাসতো, কারোর পিসি হতো, কারোর মাসি হতো, এই সমস্ত রিলেটিভদের ঘরে ঘরে গিয়ে সমস্ত কার্ড বিতরণ করা। বাবার সাথে যেতাম, কাকার সাথে যেতাম, ঠিক আছে, পিসিদের বাড়িতে গিয়ে গিয়ে, মানে ওই সময়টা খুব কাজ ছিল আর কি। এইবার একদিন হয়েছে কি, আম্মা মারা গেছে তখন বোধহয় ওই কতদিন হবে, 7-8 দিন হবে আম্মা মারা গেছে। আম্মা সন্ধ্যে 7টা, 7:30টার সময় এই পাশের ঘরে, আম্মার ঘরে, আম্মা বসে, একটা ছোট আলমারি আছে, দুটো কাঠের পাল্লা আছে, ঠিক আছে, কাঠের পাল্লাটা খুব লুজ হয়ে গেছিলো, মানে একটু ঠেলে দিলেই না গিয়ে দাঁড়ান করে বন্ধ হতো। ওটাকে চেপে ধরে ওই ওই ছিটকিনিটা লাগাতে হতো আর কি। আম্মা ওইখানে বসে ওই আলমারিটার মধ্যে আম্মার মুড়ি থাকতো, মুরগি থাকতো, বাতাসা থাকতো, খই থাকতো। আম্মা খুব মানে রেস্ট্রিকশনের মধ্যে থাকতো আর কি। আম্মাকে কোনোদিন আমি জন্মানোর পর আমি কোনোদিন মাংস খেতে দেখিনি। মাছ খেতেন, শুনেছি দাদু মারা যাওয়ার পর আম্মা মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন। তো ওইখানে আম্মা যখন খেত, খেয়ে আম্মা ওই দরজাটা যখন বন্ধ করতো, পাল্লাটা যখন বন্ধ করতো, ওটা দাঁড়াম করে গিয়ে আওয়াজ হতো। আর ওর আওয়াজটা আমার কানেতে কিন্তু একদম জানি যে ওই আলমারির আওয়াজটা কিন্তু এইটা, ওই আলমারির আওয়াজটা কিন্তু এইটা। এইবার আম্মা মারা গেছে, 7-8 দিন হয়েছে। আমি কি একটা কাজেতেই রাস্তায় বেরিয়েছিলাম বাবার সাথেই, মনে হয় ওই আম্মার কাজেতেই মনে হয় রাস্তায় বেরিয়েছিলাম বাবার সাথে, হয়ে গেছে কাজটা। এবার বাবা বললো যা তুই ওপরে যা, আমরা একটু পরে উঠছি। আর সেই সময়টা সত্যি গাটা খুব ছমছম ছমছম করতো, আর মাঝে মাঝে আবার লোডশেডিং হয়ে যেত। তো যাই হোক, এবার উঠেছি, উঠে সিঁড়ি দিয়ে উঠে জাস্ট ছাদেতে আমি স্টেপ করেছি, ঘরের দিকে আসবো, আমার এই ঘরটার দিকে আসবো, এটা আমার ঘর, এই ঘরের দিকে আসবো। ওই ঘরটা তখন তালা দেওয়া থাকতো, একটা টিউবলাইট জ্বলতো আর তালা দেওয়া থাকতো। ওই ঘরটায় তখন আম্মা সদ্য সদ্য মারা গেছে, ওই ঘরটায় আমরা মাঝে মাঝে ঢুকতাম পরিষ্কার টরিষ্কার করার জন্য, কিন্তু কেউ বসবাস তখনও করেনি। রাত্রিবেলা তাপস শুতো, তাপস আবার ওই আম্মা মারা যাবার পর, ওই তাপস বলে যে ছেলেটা আমাদের কাজ করে, সে রাত্রিবেলা শুতো, সে তার ঘটনাটা বলছি আমি। এবার আম্মার তো খুব প্রিয় ছিল না এই বাড়িটা। ওই ওই ভিডিওটা যেটা দেখেছি সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের সামনে আমি এগুলো বলছি যে আত্মা এক্সিস্ট করে, কিন্তু সে দেখা দেয় না। দেখা দেয় না মানে আমরা হয়তো দেখতে পাই না, সে হয়তো আছে আশেপাশে, কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি না। জাস্ট আমি ছাদে দাঁড়িয়েছি, হঠাৎ শুনলাম, একদম পরিষ্কার শুনলাম ওই আলমারিটা বন্ধ করার আওয়াজ, ওই আলমারিটা বন্ধ করার আওয়াজ, ঠিক আছে। আলমারির পাল্লাটা বন্ধই ছিল, আমার সেটা খেয়াল ছিল না, আলমারির পাল্লাটা বন্ধই ছিল, কারণ আম্মা ওইখানে বসে বসে খই, মুরগি, তারপর তোমার ওই আগেকার দিনের মানুষ যেটা খেত বাতাসা, এগুলো খেত টেত, কখনো কখনো ওই চানাচুর ভুজিয়া, ওগুলো এনে এনে খেত, ওইখানে শিশি করে করে রাখা থাকতো। আমি গিয়ে গিয়ে খেতাম, আম্মা কোনোদিন আমাকে বকতো না। এবার ওই দিনকে যখন আমি দাঁড়িয়ে আছি, আম্মা মারা গেছে, আমি ছাদে দাঁড়িয়ে আছি ঘরে ঢুকবো বলে, তালাটা খুলবো, ছাদেও একটা আলো জ্বলতো, যদি দাম করে ওই আওয়াজটা আম্মার ঘর থেকে এলো, ওই আলমারিটা যেন মনে হলো বন্ধ হলো। তোমরা বিশ্বাস করবে না, ঘরটার মধ্যে কিন্তু কেউ নেই, আম্মা তো নেই, ঘরটার মধ্যে কিন্তু কেউ নেই। আমি দেখতে পেলাম ঘরের জানলাটা খোলা ছিল, ওই ছাদের দিকে জানলাটা খোলা রয়েছে, দেখলাম ডান দিকের পাল্লাটা একটু নড়ছে।
ডান দিকের পাল্লাটা একটু নড়ছে আর বাঁ দিকের পাল্লাটা টোটাল বন্ধ ছিল, দুটো পাল্লাই খুব লুজ ছিল, ঠিক আছে। ওটা ছিটকিনি দেওয়া ছিল, ডান দিকের পাল্লাটা ছিটকিনিটা খুললো কে? এবার তোমরা ব্যাখ্যা করো। ওপরে ছিটকিনিটা খুললো কে? ছিটকিনি ওই ছোট্ট একটা ওই গোল টাইপের দেখতে হয় না, যেটাতে একটু নামিয়ে দিলে দরজা বন্ধ হয়ে যায়, ওই 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 ছিটকিনি কে খুললো? কে খুললো বলো এবার? তাই এগুলো তো কোনো ব্যাখ্যা নেই। তো আমার তো সেই সময় মানে আমার গায়ে মানে সাংঘাতিকভাবে কাঁটা দিচ্ছে। আমি একা ছাদেতে, আমি কোনো দিকে না তাকিয়ে আবার ওই নিচে নেমে গেছি আমাদের স্টোরেতে। আমি নেমে গেলাম, নেমে গিয়ে বাবাকে বললাম এরম এরম ব্যাপার। তো বাবা বুঝতেই পারছে এটা ভয় পেয়েছি আমি। বাবা তখনই বললো ঠিক আছে আমরা যখন যাবো আমাদের সাথে উঠিস, তুই একা একা উঠিস না। এইটা একটা ঘটনা। দেখো ঘটনাগুলো সব বলছি, সে কিন্তু আমাকে ভয় দেখাবে বলে এটা করেনি, তার এক্সিস্টেন্সটা কিন্তু সে বোঝাচ্ছে যে আমি কিন্তু আছি, আমি তোমাকে হয়তো প্রোটেক্টই করছি, কিন্তু তুমি আমাকে বৃথা ভয় পাচ্ছ। কিন্তু সত্যি তো আমি তো একটা সাধারণ মানুষ, আমি বুঝবো কি সদ্য আম্মা মারা গেছে, ওইখানে বসে 7টা সাড়ে 7টার সময় উনি মুড়কি এসব খেতেন, আর আমি যখন ছাদে এসেছি ওই জিনিসপত্র রাখবো ঘরে ঢুকবো, সেই আলমারিটাতে একটা দাঁড়ান করে আওয়াজ হলো। আমি যখন গেলাম তখন দেখি হালকা করে পাল্লাটা নড়ছে, ছিটকিটা খুললো কে? পাল্লাটা নড়ছেই বা কেন? এইবার এই ঘরেতেই আবার আবার একটা ঘটনা। ওই তাপস সুতো আম্মা যখন মারা যায়, সদ্য আম্মা মারা গেছে, তখন ও শ্রাদ্ধর কাজ হয়নি। তাপসকে শুতে দেয়নি, বুঝেছ? তাপসকে শুতে দেয়নি। তাপসের মতো ছেলে, গ্রামের ছেলে, খুব সাহস, ও সব ভূত ভয় পায় না। ওরা গ্রামের ছেলে তো, ওরা ওসব দেখে দেখে অভ্যস্ত, ওরা অনেক কিছু ফিল করে, অনেক কিছু এক্সপিরিয়েন্স ওদের আছে, অনেক কিছুই দেখেছে ওরা। ওদের কাছে এইসব শহরে এইসব ভয় ওদের লাগে না। তো তাপস ওই 2003, তখন বলছি তো 2003-এই ও এসছে, ও মে মাসে এসছে, আর এটা ডিসেম্বরের ব্যাপার, একদম নতুন। তা বাবা কিন্তু কিছু মনে করো না, বাবা কিন্তু ভয়েতেই ওই ঘরটায়, তখন আম্মা সদ্য মারা গেছে, আর তখন ওই খাটফাটগুলো পরিষ্কারও করা হয়নি, কারণ উনি মারা গেছেন, অতদিন ভুগেছেন। একটা দেখবে কোনো রোগ ভোগে যদি কেউ মারা যায়, সেই ঘরেতে মারা যাওয়ার পরও সেই জীবাণু যদি থেকে থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। তো তাপস মেঝেটাই শুতো, মেঝেতে একটা চাদর পেতে শুতো, তখন তো ঠান্ডা, ডিসেম্বর মাস। এবারও শুয়েছে, যেদিনকে ফার্স্ট দিন শুয়েছে সেদিনকে ও টের পেয়েছে, কিন্তু সেদিনকেও কিছু বলেনি। দ্বিতীয় দিন যখন হয়েছে, সে আর চেপে রাখতে পারেনি, সে আমাদের কাছে এসে মানে একদম চোখ ফোক বড় মানে তাপস ভয় পেয়েছে, তাপসের মতো ছেলে ভয় পেয়েছে, তার মুখটা দেখেই আমরা বুঝতে পেরেছি ভয় পেয়েছে। আমরা যখন স্টোরেতে রয়েছি, ও বলছে আমার বাবাকে মেজদা বলতো, মেজদা আমি ওই ঘরে শোবো না। তো বাবা বলছে কেন? বলছে না ওখানে ঠিক মানে শুতে পাচ্ছি না, ওখানে অসুবিধে হচ্ছে। তো বাবা বলছে কি হয়েছে বল না। বলছে না রাত্রিরে মাঝরাত্রিরে প্রচণ্ড দরজায় আওয়াজ হয়, আমি উঠে বসে, আমি এরম নয় যে আমি ঘুমের ঘরে শুনছি, অনেক সময় হয় না মারা গেলে আমরা অনেক কিছু চিন্তা করি, সেগুলো হয়তো মানে স্বপ্নে হোক বা ইয়েতে, মাইন্ডটা তখন খুব দুর্বল হয়ে যায়। বলছে সেরম কিছু না, আমি পুরো উঠে বসে আছি বাবু হয়ে, বসে আমি শুনছি দরজাতে এরকমভাবে ধুম 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 ধুম, ঠিক ওই মামা মারা যেতে যেরকম আওয়াজ, সেই আওয়াজকে এই আম্মার এই ব্যাপার আওয়াজটা কিন্তু আমরা পাইনি, ওটা তাপস পেয়েছে। মানে তাপসকে শুতে দেবে না, ওটা ওই ঘরটা অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় ঘর ছিল। এখন কিছু নেই, এখন সব কিছু নর্মাল হয়ে গেছে, এখন তো আমিও থাকি, আমার মা রয়েছে ওখানে, তো এখনও সব কিছু নেই। তখন ওই সময়টা এরকম ধরনের জিনিস ঘটেছিল, তাপসকে শুতে দেয়নি, তাপসকে ওখান থেকে তুলিয়ে দিল, তাপস আর ওইখানে শুতে পারলো না। তারপর থেকে তাপসকে অন্য একটা ঘর আমরা দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে পুজো করে তোমার হোম যজ্ঞ করে করে আমরা আস্তে আস্তে ঢুকি। তো আমার ইচ্ছে ছিল আমি ওই ঘরটায় থাকি, কারণ আমি সব থেকে প্রিয় ছিলাম। আর এই যে খাটটা, যেটা আম্মার খাট, যেটা এখানে রয়েছে, সেই খাটটায় আমি শুই, আম্মা এটাই চেয়েছিল আর কি। চলো টাইম অনেক বড় হয়ে যাচ্ছে, আরও কয়েকটা ঘটনা আছে বলে দিই, খুব ছোটো করে বলে দিই আর কি। আচ্ছা, এটা গেল তোমার আম্মা যখন মারা যায়, এই এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু ভিডিওটার সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করছে, তাহলে এইগুলো কী করে হলো, এই আওয়াজগুলো কে করছিল, তারপরে ওই আলমারিটা খুললো কে, ঠিক আছে। এইগুলো অনেক রকম প্রশ্ন আছে, অনেকে অনেক কিছু বলবে। ঘরটা পুরো বাইরে থেকে তালা দেওয়া, জানলাগুলো খোলা, আর তোমার ঘরের আলমারির ওই ছিটকিনিটা খোলা, আর ধারাম করে একটা আওয়াজ, আলমারিটা দেখি হালকা করে একটা পাল্লা, ডান দিকের পাল্লাটা নড়ছে, বাঁ দিকের পাল্লাটা তখনও ভেজানোই আছে, ঠিক আছে। এইবার আসছি বাবা মারা যায় 2012। বাবার ঘটনা আমি তোমাদের আগে দুটো বলেছি, তোমরা ভিডিওগুলো একটু দেখতে পারো, ওটা আছে মনে হয় এখনও ভিডিওগুলো। যে আমি ওই গন্ধ যেটা বলেছিলাম না, গন্ধ পাওয়া গেছিলো, যে বাবাকে তো মর্গে রাখা হয়েছিল, যেহেতু রাস্তায় মারা যায় লোকাল ট্রেনে। বাবা কোনো দিন ফার্স্ট কামরায় কোনো দিন ওঠেনি, আর বাবাকে যখন আমি পেলাম একদম ড্রাইভারের পরে যে কামরাটা, সেখানেই বাবাকে পেলাম আর কি, মৃত অবস্থায়।
তো ওইটা আমি ঠিক মানে এখনও অবধি ধোঁয়াশা রয়েছে বাবা প্রথম কামরায় উঠলো কি, কারণ বাবা কোন ট্রেনে যখন আমরা ট্রাভেল করেছি লোকাল ট্রেনে কোনো পিসির বাড়ি বা মাসির বাড়ি যাচ্ছি, তখন কিন্তু বাবা হাঁটতে হাঁটতে ওই মধ্যিখানের দিকে উঠতো, ঠিক আছে। তো বাবাকে পেলাম প্রথম কামরায়। তো যাই হোক সেই সময় পোস্টমর্টম হয়েছিল আর কি, এটা আমি শর্টেই বলে দিচ্ছি। তো পোস্টমর্টমের ঘরেতে আমাকে যখন ডাকা হয়, বাইরের দিকটায় যখন ডাকা হয়, ওখানে তো বলেছি মানে 100টা ইঁদুর মরলে যেরকম গন্ধ হয়, মানুষ পচা গন্ধ যে কি আমি টের পেয়েছিলাম, মানে ওই সময়টা আমার যে কি গেছে। তো ওই ডাকলো যে এটা তোমার বাবা, সেটা দেখো ঠিকঠাক হয়, চিনে নাও, তোমার বাবাকে তোমরা ইয়ে করে নাও, এবার গ্রান্ট করে নাও, একটা সই করে নিতে হয়। তো বাবার বডিটা পুরো ঢাকা, শুধু এই মুখের পোর্শনটা খোলা ছিল, আর পুরো পলিথিন দিয়ে পুরো ঢাকা, পুরো পলিথিন দিয়ে ঢাকা। পোস্টমর্টম হয়েছে তো পলিথিন দিয়ে ঢাকা। তো যাই হোক, এবার ওই বাবার বডি থেকে একটা মানে অদ্ভুত ধরনের একটা লোশানের গন্ধ বেরোচ্ছিল, আর লোশানটা প্রচণ্ড কড়া। একদিকে লোশানের গন্ধ, আর বাঁ দিকে আমি ঘরটা দেখতে পাচ্ছি, ওই পোস্টমর্টমের ঘর পর্দা লাগানো আছে। এটা হচ্ছে তোমার ওই এনআরএস এনআরএস হসপিটালের যে পোস্টমর্টম ঘর আছে ওইখানে। আমার মেসো তো প্রচুর টাকা খাইয়েছে যেন আমার বাবার পোস্টমর্টমটা আগে হয়। আমি পোস্টমর্টম করতে দিচ্ছিলাম না, কিন্তু ওদের ওটা সিস্টেমে আছে, রাস্তায় মারা গেলে পোস্টমর্টম মাস্ট। পোস্টমর্টমে আর কি বেরোয়, কিছুই বেরোলো না, হার্ট ফেলই বেরোলো, কিন্তু ওটা যদি ফরেন্সিকে পাঠানো হতো। তারপর দেখলাম এত হ্যাপাটা পোয়াবে কে, মানে আমাদের ওই এগুলোতে খুব দৌড়ঝাঁপ করতে হয়। ফরেন্সিকে তো ওরা মুখে বললেই হয় না, ফরেন্সিকে গিয়ে তোমাকে বারবার ল্যাবেতে গিয়ে তোমাকে জানতে হবে কীভাবে, মানে এক্স্যাক্ট কজটা কী ওটা বার করার জন্য। এগুলো তোমার খুব ক্রিটিক্যাল যে কেসগুলো হয় সেই কেসগুলোতে ফরেন্সিকে পাঠায়। ঠিক আছে, এবার বাবাকে যখন চেনার জন্য ইয়ে করলো, তখন ওখানটা আমি দাঁড়াতে পারছি না, এত পচা গন্ধ বেরোচ্ছে ওই মর্গ থেকে। আর তার ওপর বাবাকে দিয়েছে ওরকম একটা লোশান, ওই লোশানের গন্ধটাও নাকে এসছে। তো যাই হোক, ওই পচা মর্গের গন্ধ আর লোশানের গন্ধ মিক্সড করে এমন একটা গন্ধ নাকে ঢুকলো যে আমার মাথাটা চট করে ধরে গেল। আমার খুব মাথা যন্ত্রণার রোগ আছে, মানে চট করে খুব মাথা ধরে যায়। তো যাই হোক, আমি ওখানে কোনোরকমভাবে ওখান থেকে বেরিয়ে এলাম বডিটা নিয়ে। আনুষঙ্গিক আরও অনেকে ছিল আর কি, রিলেটিভ ছিল। তা বডি নিয়ে বেরিয়ে এসেছি। তারপরে তো শ্মশানে গিয়ে পোড়ানো। যখন শ্মশানে গেছি তখন ওই গন্ধটা মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ শ্মশানে ধূপের গন্ধ হেনা তেনা। এবার পরের দিনকে যখন আমি মানে মন টনগুলো খুব খারাপ আর কি, সব একে একে দেখতে আসছে, জানতে আসছে আর কি যে বাবা কী করে মারা গেছে। অনেক চেনা জানা আছে, বাবার অনেক ফ্রেন্ডস ছিল অফিসের, তারাও আর কি জানতে আসছে। মানে হঠাৎ করে এরকম শুনেছে একটা জলজ্যান্ত অ্যাক্টিভ মানুষ দুম করে এক জায়গায় গেল, তারপর সে আর ফিরলো না বাড়িতে। তো এটাই অনেকের কাছে খুব প্যাথেটিক লাগছে, খুব স্ট্রেঞ্জ লাগছে। তো সেই সময় আর কি সেই সময় তাপস তো অবভিয়াসলি আমার সাথে সারাক্ষণ থাকে। আমাদের একটা নতুন ঘর হয়েছিল ওই তোমার ওই রাস্তার দিকে, এটাই হচ্ছে মানে ওই ঘরটাই হচ্ছে এই বাড়ির মধ্যে সব থেকে বড় ঘর। আর ওই ঘরটা আমার বাবা তৈরি করে দিয়ে গেছিলেন, ওই ঘরে বাবা বসতেন। ওটা 2010-এতে ওই ঘরটা বাবা তৈরি করেছিলেন, সিলিং ফিলিং করা, একদম মানে খুব সুন্দর একটা ঝাঁ চকচকে ঘর। আর বাবা তো 2012-তে মানে 2 বছরও বসতে পারেননি ওই ঘরটাতে আর কি। তা ওই ঘরটাতে বাবা খুব মানে এই বাড়ির মধ্যে ওই ঘরটাতেই বাবা বেসিক্যালি বসতো আর কি, থাকতো ওই ঘরটাতে বেশি। আর শোয়ার সময় এই ঘরটাতে চলে আসতো, পাশের ঘরটা। তো এই বাবার ছবি কোথায় লাগাবো, তারপরে কি কি করতে টরতে হবে, মাথা তখন কাজ করছে না একদম, মানে দাহ করার পরের দিনের কথা বলছি। তো সেই সময়ের ঘটনা। তো সেইখানে আমি হঠাৎ যখন ওই ঘরটায় ঢুকেছি, বড় ঘরটায় ঢুকেছি, তালা দেওয়া ছিল, বড় ঘরটায় যখন ঢুকেছি তাপসকে নিয়ে, যে একটা কোনো ছবি ফবি লাগাও, কারণ বাবা তো এখানে বসতো, আর শ্রাদ্ধের কাজটা ওইখানেই হয়েছে, ওই বড় ঘরটাতেই হয়েছে। যখন আমি খুঁজছি কী করবো, হঠাৎ দেখছি এটা কিন্তু ফ্যাক্ট, মানে ওই শ্মশানে যাওয়ার পরে তারপর কিন্তু ওই মর্গের গন্ধ আর ওই লোশানের গন্ধটা কিন্তু আমার নাকে আর ছিল না। হঠাৎ দেখছি ওই মর্গের গন্ধটা বেরোচ্ছে, মর্গের গন্ধটা ওইখানে বেরোচ্ছে, আর তার সাথে ওই লোশানটা যেটা দিয়েছিল ওই মিক্সড করা যে গন্ধটা, ওটা দেখছি নাকে আসছে ওই ঘরটার মধ্যে। তো তাপসও দেখছি আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাপসের দিকে তাকিয়ে আছি। কথা বলবো কি, গন্ধটা এত ডিপ আসছে নাকেতে, ঠিক মনে হচ্ছে যেন আশেপাশে উনি আছেন। তা তাপস বলছে যে কিছু বুঝতে পারছো? আমি বললাম যে হ্যাঁ, এটা ওই গন্ধ আসছে, একটা গন্ধ আসছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় কোনো ইঁদুর ফিদুর মরেছে হয়তো, কিন্তু তারপর মনে হলো যে না, লোশানের গন্ধটাও আসছে। তখন মনে পড়ে গেল ওই মর্গের কথা। তখন আমি তাপসের দিকে তাকাচ্ছি, অথচ কাউকে দেখতে পাচ্ছি না, আমি আর তাপস ছাড়া ওই ঘরের মধ্যে আর কেউ নেই। বেরিয়ে এলাম, ওই কোথায় ছবি টবি লাগাবো দেখে টেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে মাকে বললাম, তখন আমাদের ঘরেতে ভর্তি লোক মায়ের সাথে কথা বলছে, একজন এসেছিল ওই চা ফা করে টোরে দিচ্ছিল। এইবার গেলাম দোকানে, আমাদের যে স্টোরটা আছে দোকানে বাড়ির নিচে, ওই স্টোরেতেও একটা ছবি লাগাবো, কারণ ওখানে বাবা থাকতো আর কি, বাবার স্মৃতি।
ওইখানেও ছবি টবি লাগাবো, কোথায় কী লাগাবো টাগাবো। তাপসকে নিয়ে আবার ওই স্টোরেতে গেলাম, স্টোরটা খুললাম, পিছনে আমাদের দুটো দরজা আছে, একটা মেন শাটার আছে আর ভিতর দিকে একটা দরজা আছে, ওখান দিয়ে মানে পিছন দিকে, ওখান দিয়েও দোকানে ঢোকা যায়। পিছনের দরজাটা খোলা হয়েছিল। খুলে ওই দোকানে গিয়ে আমরা দেখছি কোথায় কী করবো টরবো, কী খরচা হবে, একটা খাতা নিয়ে লিখছি। ঠিক ওই 1.5-2 মিনিট পরে আবার ওই গন্ধটা, ওই প্রথমে ঢুকেই কিন্তু গন্ধটা ছিল না, আবার ওরকম ওই মর্গের পচা গন্ধটা আবার ওখানে আসতে শুরু করলো। তো তখন আমরা ধরে নিলাম যে যেখানে যেখানে আমরা যাচ্ছি এটা বাবা ছাড়া আর কেউ হতে পারে না। সেই স্পিরিটটা কিন্তু আমাদের পিছন পিছন আসে, কিন্তু আমাদের অ্যাবিলিটি নেই সেটা দেখার, আমাদের সেই অ্যাবিলিটি নেই। তখন মানে 100% শিওর হয়ে গেলাম যে একমাত্র ওই বড় ঘরটা, মধ্যিখানের কোথাও গন্ধটা পেলাম না। সারা বাড়ির মধ্যে অতখানি নিচে নেমে দোকানের মধ্যে এলাম, রাস্তায় একটু দাঁড়ালাম, তারপর তোমার আবার ওপর দিকে এলাম, কোথাও ওই গন্ধটা নেই। শুধুমাত্র ওই বড় ঘরটা যেখানে বাবা বসতো আর দোকান, এই দুটো জায়গাতে ওনার ওই প্রেজেন্সটা উনি বোঝাচ্ছেন। ঠিক আছে, আরেকটা ঘটনা যেটা তোমাদের বলিনি, যেটা বাবাকে নিয়েই হয়েছে, যেটা বলিনি মানে সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানে অলরেডি 36 মিনিট হয়ে গেছে। যাই হোক, এটাও শুনে নাও তাহলে, যখন শুনছো সব। প্রেজেন্স থাকে, প্রেজেন্স আমি তোমাদের বলছি 100% প্রেজেন্স কিন্তু থাকে, কিন্তু সবার মধ্যে সেই অ্যাবিলিটি থাকে না। অনেকে বলে যে বাড়িতে কুকুর বা বেড়াল অনেক সময় কিন্তু ওই স্পিরিট দেখতে পায়, তারা কিন্তু অ্যাবনর্মাল আচরণ শুরু করে। সবসময় কিন্তু আচরণটা খিদে পাওয়া বা অন্য কিছু, এটা সব মানে অনেক সময় হয় অদৃশ্য কিছু দেখলেও কিন্তু একটা অদ্ভুত ধরনের আচরণরা করে, আমরা কিন্তু অনেক সময় অ্যাভয়েড করে যাই, আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না, ওরা তো এরকম করেই থাকে। কিন্তু অনেক সময় দেখবে একটা পার্টিকুলার ঘরে ওরা ঢুকতে চায় না, একটা পার্টিকুলার জায়গায় ওরা যেতে চায় না, কেন যেন ভয় পায়। ল্যাজটা তখন নাড়ে না, কুকুর ল্যাজ নাড়া মানে কিন্তু ভালোবাসা। কুকুর যদি ল্যাজটা স্টিল করে যদি এক নজরে যদি কোনো দিকে ঘেউ 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 করে না, জানবে ওখানে কিছু একটা গন্ডগোল আছে। আর বেড়াল আরও বেটার দেখতে পায়, বেড়াল খাটে মনে করো বসে আছে, বা পোষা বেড়াল হয় না, সেখান থেকে লাফিয়ে মনে করো খুব পাগলের মতো ছটপট করছে, এ করছে, খুব মেয়া মেয়া করছে, জানবে কিছু একটা অ্যাবনর্মাল দেখেছে। তো এই জিনিসগুলো থাকে। এইবার আমি তোমাদেরকে যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে, বাবা মারা গেছে ডিসেম্বরে, 2 ডিসেম্বর মানে আজকের দিনে বাবা মারা গেছে 2012। এবার বাবা মারা যাওয়ার পর আমাদের ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন সিজন থাকে, ঠিক আছে। এবার আমরা প্রত্যেক বছর কী করতাম, ভ্যালেন্টাইনের তো মনে করো এই বছরের যে মালগুলো সেই মালগুলো তো এই বছরেই বিক্রি হবে না, সেগুলো তোমার মনে করো 2 বছর চললো, কারণ আমরা তো বাল্ক তুলে নিই না, কোম্পানির ঘর থেকে যে মালগুলো আসে পুরো ক্যাটালগ ভর্তি যে যতগুলো আইটেম আছে আমাদেরকে তুলতে হতো, সরি। এবার সেগুলো তো মনে করো এই বছরের মাল তো এই বছরে বিক্রি হলো না, সেগুলো আবার ফরওয়ার্ড হয়ে যেত, পরের বছরে বিক্রি হতো আর কি, রেখে দেওয়া হতো, যত্ন করে রেখে দেওয়া হতো, সিল করে করে। আমরা কি করতাম, কোনো কোনো মাল যেগুলো মনে করো সফট টয়েস আছে, তারপর মনে করো কিছু হার্ট আছে, ঠান্ডা লেগে গেছে বুঝলে, কিছু হার্ট আছে, এমন কিছু কিছু আইটেমস থাকে যেগুলো মনে করো একটু মানে ধোয়া মোছা করে পরিষ্কার না করলে ওগুলো কিন্তু পরের বছর আর বিক্রি হবে না। তো আমরা কি করতাম, ওগুলোকে ধোয়া মোছা করে সেগুলোকে আবার শুকোতে দিতে হয়, রোদেতে শুকোতে দিতে হয়, চাদর ফাদর দিয়ে ভালো পরিষ্কার চাদরের ওপর পেতে, তা পুরো ছাদ ভর্তি হয়ে যেত, এত মাল থাকতো না, ছাদ ভর্তি হয়ে যেত। তার মধ্যে কিছু কিউশন থাকতো, কিছু তোমার টেডি থাকতো, কিছু তোমার হার্টস থাকতো, লাল লাল যে হার্টসগুলো হয়। বাবা যে বছর মারা যায় তা আমরা ওই ডিসেম্বর থেকেই ওগুলো শুকোতে শুরু করে দিতাম, আমরা মোটামুটি জানুয়ারির শেষ থেকেই তো ডিসপ্লে করে দিতাম, তো শুকোতে দিতে শুরু করে দিতাম। এবার বাবা মারা গেছে 2012, ঠিক ওই ওই তখনও শ্রাদ্ধের কাজটা হয়নি, শ্রাদ্ধের কাজ হয়নি, ওই লোকের বাড়ি গিয়ে গিয়ে সব ওই বলে টোলে আসা এই সমস্ত করছি টরছি আর কি, মানে কি বলবো আর, মানে ওই কাঁচা পড়ে যেটা করে আর কি, মা কখনো কখনো যাচ্ছে, কখনো মামা নিয়ে যাচ্ছে, এইরকম অবস্থায়। তো শুয়ে রয়েছি, ওটাও রাত্রিবেলা শুয়ে রয়েছি, বাবা তখন সদ্য মারা গেছে, মানে শ্রাদ্ধের কাজটা হয়নি। এবার আমাদের তারেতে ওই ওপর দিকে ওই ওই মিউজিক্যাল হার্ট আমরা শুকোতে দিয়েছিলাম, জানি ফেব্রুয়ারি মাসে এগুলো বেচতে হবে, জানুয়ারি মাস থেকে ডিসপ্লে করে দেবো। ওই হার্টগুলোর মধ্যে একদম নিচের দিকে একটা বাটন থাকতো, ভিতর দিকে একটা বাটন থাকতো, ওই বাটনটা টিপলে একটা অদ্ভুত ধরনের হাসি হতো, আই লাভ ইউ বলতো, আর কোনোটাতে গান হতো, কোনোটা আই লাভ ইউ বলতো, কোনোটা গান হতো, ঠিক আছে। এইগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে না, এগুলোর কোনো ব্যাখ্যা হয় না, এগুলো সায়েন্স চুপ, সায়েন্সের কাছেও কোনো আনসার নেই। হঠাৎ দেখছি ওই মাঝরাত্রি আমার ঘুমটা ভেঙে যায়, মাও পাশে শুয়ে, তখন তো আর আমি আর আমার মা এই ঘরেতে, হঠাৎ দেখছি একটা হার্ট ওইরকমভাবে হি হি করে হাসছে, মানে খুব সুন্দর একটা হাসি দিত, দেওয়ার পর আই লাভ ইউ করে যাচ্ছে।
অনেকগুলো হাট সাজানো আছে, অনেকগুলো হাট সাজানো, একটু ছেড়ে 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 ছেড়ে, আর ভেজা, মানে হাটগুলো ধোয়া হয়েছে তো, হাটগুলো ভেজা, আবার বেশি ধুলে আবার সার্কিট নষ্ট হয়ে যায়, সেই জন্য খুব সাবধানে ধুতে হতো। তা এইবার একটা হাট দেখছি ওরকমভাবে কনস্ট্যান্টলি বেজেই যাচ্ছে, কনস্ট্যান্টলি বেজেই যাচ্ছে। তা আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় সার্কিটটা খারাপ হয়ে গেছে, জল ফল ঢুকলে অনেক সময় ইয়ে হয়ে যায়, সার্কিটটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে ওটা ওরকমভাবে বেজে যাচ্ছে। আমি বেরিয়েছি, সাহস করে বেরিয়েছি, মা বলছে বেরোস না, দরকার নেই বেরোস না। আমি বেরিয়েছি, আমার না বেরোলে তো বুঝতে পারবো না, তো বন্ধ করতে হবে ওটা, অ্যাটলিস্ট তো ওটা মানে স্টপ করতে হবে, ওরকমভাবে বেজেই যাচ্ছে, ঘুম আসবে না ওরকমভাবে, রাত্রিবেলা আই লাভ ইউ করে যাচ্ছে ওরকমভাবে। বেরোলাম, অদ্ভুত দৃশ্য দেখলাম, অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। কী দৃশ্য দেখলাম? না, কোনো ভূত দেখিনি, কোনো ভূত দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। আমি দেখেছি সারি 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 প্রায় তোমার 17-18টা এরকম হাট সাজানো আছে, 17-18টা হাট আছে, তার মধ্যে কোনোটায় গান হয়, কোনোটায় তোমার আই লাভ ইউ বলে, ঠিক আছে, তার মধ্যে সির্ফ একটা হাট দুলছে আর সমানে বেজে যাচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ, ওটাই দুলে যাচ্ছে সমানে। বাকিগুলো তো নর্মাল রয়েছে, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, বাকিগুলো নর্মাল রয়েছে, বাকিগুলো যেরকম নর্মাল দোলে সেরকম দুলছে, ওটা দেখি খুব জোরে দুলছে। এবার কি বলবে, ওটা দুলছে ওরকমভাবে, আলো জ্বলছে একটা টিপ 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 করে, আর সমান এরকম হয়ে যাচ্ছে। আমি তো যাবো কি, আমি তো সামনেই দাঁড়িয়ে আছি, আমার তো ভয় লাগছে, ওইটা ওই ওই দৃশ্যটা দেখে আমার খুব ভয় লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে, আমি কি করবো। তারপর আস্তে 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 করে উঠে ওটাকে, আমার হাত কাঁপছে তখন, হাত কাঁপছে, ওটা ধরবো কি, তখন হাত কাঁপছে। আমি তো বুঝতে পারছি এটা 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 কোনো স্বাভাবিক ব্যাপার নয়, ঠিক আছে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তো এরকম ঘটনা অনেক আছে, যে ঘটনাগুলোকে উড়িয়ে দেওয়া যায় না, ঠিক আছে। আমি ফিল করেছি, আমি কিন্তু একবারও বলছি না যে আমি ভূত দেখেছি বা আমি কোনো স্পিরিট দেখেছি, কোনো ধোঁয়া দেখেছি, কিছু না, আমি এসব কিছু দেখিনি, কিন্তু আমি ফিল করেছি। আর এই ফিলগুলোর সাথে কিন্তু 100% মিলে যাচ্ছে সেই আত্মার প্রেজেন্স, গন্ধ, তারপর তোমার দরজার এরকম আওয়াজ, হ্যাঁ, ধাপ ধাপ করে লাথির আওয়াজ, তারপরে এই পার্টিকুলার হাটটা এরকমভাবে দুলছে, মারাত্মকভাবে দুলছে, আর ওরকমভাবে আই লাভ ইউ হয়ে যাচ্ছে। বাকি হাটগুলো বাজছে না, বাকিগুলো সব নর্মাল আছে, হালকা হাওয়াতে যেরকম একটু নড়ে সেরকম, ওটা অ্যাবনর্মালি ওটা দুলছে। অ্যাবনর্মালি দুলবে কেন, আর অত রাতে কি কি এসে দুলিয়ে দিয়ে যাবে। তো এইগুলো তো কোনো আনসার নেই। কাকা মারা যেতে একবার ভয় পেয়েছিলাম, কাকা মারা যেতে এটা অন্য ধরনের, কাকা মারা যেতে আমার খুব বিপদও ঘটেছে। কাকা মারা যেতে, দেখো আমি কিন্তু সুইমার, আমি কিন্তু কলেজ স্কোয়ার সুইমিং ক্লাবের একজন, মানে তখন মানে আমি আজকে অনেক বছর হয়ে গেছে সাঁতারের সাথে কোনো টাচ নেই, কিন্তু যখন সাঁতার করতাম মারাত্মক, আমি স্ট্যান্ডিং প্যাডলিং সব কিছুই পারি, দম সাংঘাতিক ছিল। হলে কি হবে, আমরা স্থির জলের সুইমার, অনেকে লেখা থাকে উই আর সুনামি সুইমার্স, ওসব বাতেলা অনেক সময় লেখা থাকে, বাতেলা মেলে তো লাভ নেই। গঙ্গায় পড়লে, গঙ্গায় যারা সাঁতার কাটে তাদের কাছে কিন্তু আমি নস্যি, ঠিক আছে, যারা গঙ্গায় সাঁতার কাটে ওই কারেন্টের জলে, তাদের কাছে কিন্তু আমি নস্যি। আমি দীঘা পুরীতে বেড়াতে যেতাম, সমুদ্রের ওই পাড়ের কাছে আমি থাকতাম না, আমি একটু ডিপের দিকে যেতাম যেখানে এতখানি জল, বলেছিলাম, গল্প করেছিলাম, ঢেউটা ফাটার আগে বেশ তুলে নামিয়ে দেয়, ওই জায়গাটা আমি থাকতাম। তো যাই হোক, মানে সমুদ্র আমাকে টানতো, হয়েছে মানে দীঘাতে আমি চোরাবালির বিয়েতেও পড়েছি, কিন্তু ভল্ট খাইয়ে দিয়েছিল, মানে নিচের দিকে যে বালিটা যায় না, সেই বালিটার খুব ফোর্স থাকে, ইনকারেন্টটা সাংঘাতিক থাকে, মানে ওই সময় মনে করো কোনো ঢেউ যদি এসে তোমাকে উঠিয়ে পাড়ের দিকে নিয়ে যায় তুমি বাঁচবে, নাহলে কিন্তু তলায় তলিয়ে নিয়ে কোথায় চলে যাবে, ওই বালিটা সরে 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 দেখবে পাটাকে ঘষাতে ঘষাতে ডিপের দিকে নিয়ে চলে যায়, আবার সাঁতার কেটে কেটে আসতে হয়। তো এরকম কাকা মারা যেতে আমার একটা বিপদ হয়েছিল, গঙ্গায় যখন গঙ্গা কাজটা হয়, আমার ভাই কাজ করেছে আর কি, গঙ্গায় যে স্নান ফান করতে হয় আর কি, ন্যাড়া হতে হয়, তো আমিও ছিলাম ওর সাথে। তো আমি যখন ডুব দিচ্ছি তখন ওইখানে একটা মানে ডুবটা দিয়েছি আমি জলের তলায়, বুঝতে পারিনি, হঠাৎ দেখছি আমি ডিসব্যালেন্স হয়ে গেলাম, আমাকে জলেতে টেনে নিয়ে চলে যাচ্ছে, গভীরের দিকে জলেতে টেনে নিয়ে চলে যাচ্ছে। এবার গঙ্গা ওই 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 জায়গাটা তো পার্টিকুলার আমার জানা নেই, এবার অনেকেই স্নান করছে, যারা স্নান করছে তারা ওখানে রেগুলার সাঁতার করে, ঠিক আছে। এবার আমার জুতোটা পাড়ে রাখা ছিল, একটা জুতোও দেখি মানে হঠাৎ করে একটা জোয়ার আসার মতো, মানে জুতো ফুতো নিয়েই আমার চলে গেল, আমিও চলে যাচ্ছি গঙ্গার মধ্যে, টেনে নিচ্ছে কাকা মারা যেতে, মানে কাকার ওই কাজের সময়। ঠিক মানে অদ্ভুত ধরনের একটা মানে ফোর্স। আমি অ্যাকচুয়ালি সাঁতার জানতাম বলে আমি কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করে উঠে এসেছিলাম, কিন্তু দেখলাম আমি অনেকটা পার থেকে অনেকটা দূরে চলে এসেছি। এইটা হলো কী করে, একটা বিশাল বড় ঢেউ এসে ওরকমভাবে আমাকে ডুবিয়ে দিল। তা যাই হোক, অনেকে ছিল তারা ঠেলে টুলে আবার পাড়ের দিকে পাঠিয়েও দিল, তা উঠে এসেছিলাম।
তারপর গিয়ে দেখি একটা স্টিমার গেছে, একটা এই ছোটো ছোটো স্টিমারগুলো হয় না, স্পিড বোট, কে একটা চালিয়ে নিয়ে গেল গাধা, সেইটার যে ঢেউটা সেটাই এসেছিলো, আর ওরকমভাবে মানে ইয়ে করে, যাই হোক, যারা ওখানে সাঁতার ফাতার করে তাদের কাছে ওটা। কাকা মারা যেতে একটা ঘটনা আমি বলছি, কাকা মারা যেতে ওই রাত্রিবেলায় এই ঘটনাগুলো ঘটে। কাকা তখন, কাকা বোধহয় সদ্য সদ্য মারা গেছে, কাকা মারা গেছে হসপিটালে। কাকা কিছুটা সময় পেয়েছিল আর কি, কিন্তু ট্রিটমেন্টটা নিতে পারলো না, মারা গেল। ও 3-4 দিন হসপিটালে ছিল, তারপর মারা যায়। কাকা যখন মারা যায় আমি খুব মানে চিন্তা করতাম, বাবাও চলে গেল, কাকাও চলে গেল। তো মা সেটা শুনেছে, মাঝরাত্রিরে হঠাৎ আমি খুব মানে একটা খুব বাজে স্বপ্ন দেখি। আমি খুব বাজে স্বপ্ন দেখি যে আমার হাতটা কেউ চেপে ধরে আছে, আর আমার গলাটা টিপতে আছে, মানে আমাকে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আর আমি কথা বলতে পারছি না। ওই যেরকম হয় না বোবায় ধরা, বলে না বোবায় ধরা, মানে স্লিপ প্যারালাইসিস যেটাকে বলে, আমি নড়তে পারছি না, ঠিক আছে। আর ঠিক মনে হচ্ছে না আমার মুখের সামনে একটা বিশাল বড় মুখ, আমার ঘুমটা কিন্তু মানে পুরোপুরি ভাঙিনি, বিশাল একটা মুখ যেন মনে হচ্ছে না আমার মুখের সামনে চলে আসছে বারবার। আর আমার হাতটা মনে হচ্ছে না, এই বাঁ হাতটা মনে হচ্ছে না কি একটা চেপে ধরে আছে, মানে আমাকে উঠতে দিচ্ছে না, আমাকে পাশ ফিরতে দিচ্ছে না, আমার মুখ দিয়ে না শব্দ হচ্ছে, কি বলছি সেটা আমি বুঝতে পারছি না, ভূত ভূত এরকম কিছুটা বলছি টলছি হয়তো, আমার মানে মনে মানে যতটা মনে আসছে আর কি, ওই ঘুমে আচ্ছন্ন ভূত ভূত কিছুটা বলছে হয়তো ভয়তে। আর মা সেটা শুনতে পেয়েছে, মা শুনতে পেয়ে আমাকে একটা জোরে ধাক্কা দিয়ে, যাই তুই কী বকছিস, কি ঘুমোতে পারছি না এরকম, কী আগলা পাগলা বকে যাচ্ছিস, ভয় পেয়েছিস না কি? আমি তখন ঘুমটা ভেঙে গেল। তা এই ঘটনাটা অতটা ইয়ে নয়, কিন্তু আমি যখন উঠলাম একটু মুখটুকগুলো দেখলাম, মানে একটু ঘেমে টেমে গেছি। হাতের এই জায়গাটা যেখানটা আমি মানে ঘোরেতে ছিলাম, এই জায়গাটা ঠান্ডা, এই জায়গাটা ঠান্ডা, আর বাকি হাতটা গরম, বাকি হাতটা নরম। ঠিক এই জায়গাটা যেটা আমি দেখেছি যে হাতটা আমার চেপে রয়েছে, সেই জায়গাটা ঠান্ডা। তাহলে এগুলোর কি ব্যাখ্যা করবে? হয়তো অনেক কিছু ঘটেছে, হয়তো ঘুমের ঘোরে হয়তো কিছু ঘটেছে, হয়তো সেটা আমি টের পাইনি। তো এইটুকু আমি বলতে পারি, তখন থেকে এখন অবধি বাবা যে যতদিন মারা গেছেন আর কি, বাবা কিন্তু আমাকে মারাত্মকভাবে প্রোটেক্ট করেছেন। আম্মাও কোনো দিন ক্ষতি করেনি, বাবাও কোনো দিন ক্ষতি করেনি, কিন্তু প্রেজেন্স আমি পেয়েছি, অনেক ক্ষেত্রে আমি প্রেজেন্স পেয়েছি। তো এইটা কিন্তু টোটালি ভুল যে প্ল্যানচেটে আসে না। প্ল্যানচেটের আর এই অনেকটা সময় হয়ে গেছে, প্ল্যানচেটের যে ঘটনাটা বলবো বলে তোমাদেরকে আমি বিয়ে করলাম, প্রথমে বলা হয়নি। আমার মাসির এক বান্ধবী প্রচণ্ড প্ল্যানচেট করতো, প্রচণ্ড প্ল্যানচেট করতো, এটা কিন্তু সত্য, প্রচণ্ড প্ল্যানচেট করতো। আর প্ল্যানচেট কিন্তু সবসময় সাকসেস হয় না, অনেক সময় কী হয় জানো তো, যে আত্মাকে ডাকছো আশপাশে অনেক আত্মা চলে আসে, এটা কিন্তু ফ্যাক্ট। আমরা আত্মাকে দেখতে পাই না, তাদের প্রেজেন্সটা বোঝায়। ওই ওই বান্ধবীর কি হয়েছিল জানো, ওই বান্ধবীর, আমার মাসির কাছ থেকে শোনা, ওই বান্ধবীর চুলের মধ্যে কোনো একটা বদ আত্মা ঢুকে গেছিলো, বলেছিল তুমি কোনোদিন চুল খুলতে পারবে না, যেদিনকে চুল খুলবে তোমাকে আমি শেষ করে দেবো। ও কোনোদিন চুলে জট পড়ে যায়, কোনোদিন চুল খুলতে পারিনি, ওই আত্মা ওই চুলের মধ্যে ছিল। ঠিক আছে, এবার মানা না মানা দেখো তোমাদের ব্যাপার, এগুলো ঘটে না ঘটে, অনেকে প্ল্যানচেট করে অনেকে করে না, কিন্তু এগুলো কোনো ছেলে খেলার জিনিস নয়। আমি তো বলছি, বারবার বলছি, সায়েন্সও কিন্তু ওইখানে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যায়। ঠিক আছে, এগুলো কোনো ছেলে খেলার জিনিস নয়। প্ল্যানচেট করলাম, আর এটা এটা কোনো মানে এরাম নয় যে ও যে কোনো জায়গায় কিন্তু প্ল্যানচেট হয় না, প্ল্যানচেট করার জন্য সেই পরিবেশটা তৈরি করতে হয়। ঠিক আছে, ওই প্ল্যানচেট করছি হে হে করে হাসছি, ওরকম হয় প্ল্যানচেট হয় না। ঠিক আছে, 1 ঘন্টা হতেই যাচ্ছে, 50 মিনিট হয়ে গেছে। চলো, আজকে অনেকগুলো ঘটনা বললাম, আজকে তোমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করবো বলেই এসেছিলাম। 2 ডিসেম্বর ভালো লাগছে না, মানে খুব বোর ফিল করি, আর খুব মানে স্যাডনেস চলে আসে আমার, মানে খুব ইমোশনাল একটা টাইম এই আজকের দিনটাই যায়। তোমাদের সাথে একটু স্পেয়ার করলাম টাইম, ভালোও লাগলো। তোমরাও শোনো, তোমাদের যদি কোনো ঘটনা থেকে থাকে তোমরাও সেগুলো জানাও, স্প্রেড করো, আমাদের সাথে শেয়ার করো। আর ভালো থেকো, আমার গান শুনতে থাকো। আমি জানি না এই ফেসবুক থেকে যা লিমিটেশন করে দিয়েছে, ইউটিউবে তো চ্যানেল মানে একদম মানে বরবাদ। ইউটিউবে এখন মানে প্রচণ্ড রেস্ট্রিকশান করেছে এখন, কি বলবো, আজে বাজে ভিডিওর প্রচার হয় বেশি। হ্যাঁ, নাচ, কোমর দুলিয়ে নাচ ফাঁচ, নোংরামি, এগুলোতে তোমার লাখ লাখ ভিউ হয়, কিন্তু যারা প্রকৃত কিছু ভালো করার চেষ্টা করছে তাদের ভিউ আসে না। যাই হোক, আমি কোনো আর্নিং করছি না এখান থেকে, আমি তাই জন্য কোনো কিছু গা করি না। তো যাই হোক, যতদিন ফেসবুক আছে, ইউটিউব আছে, গান করতে পারছি, করে যাব। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো। তাহলে আজকের জন্য টাটা।